শেষ হয়ে গেল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। অনেকেই আমরা হতাশায় ভুগছি, আবার অনেকে সফলতার শীর্ষে এগিয়ে যেতেও চলেছি। আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এখনও শুরু হয়নি, সুতরাং আমরা আবার যারা পিছিয়ে পড়েছি নতুন করে আমাদের শুরু করতে হবে। প্রথমে আমি আধুনিক সাহিত্যের ইতিহাস প্রবন্ধ দিয়ে শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় গদ্য সাহিত্যের সূচনা হইয়াছিল, কিন্তু তিনিই সর্বপ্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন, এমন কথাই বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়, যদিও তত্ত্বগতভাবে বাংলা গদ্যের জনক তিনি নন, কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহু পূর্বেই গদ্য রচনার সূত্রপাত ঘটেছিল, কিন্তু সেই সব গদ্য সার্থক গদ্য হিসাবে কখনোই বিবেচিত নয়। বিদ্যাসাগর সর্বপ্রথম সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দময় গদ্যের জন্ম দেন। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নবজন্মদাতা, আধুনিক বাংলা গদ্যের জনক। প্রথমে আমরা জানব বিদ্যাসাগরের পরিচয়। জন্ম 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যু 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই কলকাতার বাদুড়বন বাসভবনে তার মৃত্যু হয়। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। সেজভ্রাতা শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, সন্তান নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং দাম্পত্য সঙ্গী ছিলেন দীনময়ী দেবী। এবার আমরা জানব বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন ধরনের নাম সম্পর্কে। 1. বংশানুক্রমে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার নাম দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার টাইটেল ছিল বন্দ্যোপাধ্যায়। 2. তিনি নিজে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। 3. সংস্কৃত কলেজের অধ্যাপকগণ তাকে 1841 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি দেন। আর 4. তিনি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এবং কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য এই দুইটি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। বিদ্যাসাগরের গদ্য গ্রন্থগুলিকে নিম্নে শ্রেণীবিভাগ সহ ছক আকারে দেখানো হলো। 1. মৌলিক গ্রন্থ। মৌলিক গ্রন্থের মধ্যে রয়েছে বিদ্যাসাগর চরিত, যেটি প্রকাশিত হয় 1891 খ্রিস্টাব্দে এবং এটি অসমাপ্ত, এটি উনি সম্পূর্ণ করে যেতে পারেননি। 2 হলো প্রভাবতী সম্ভাষণ, এটিও 1891 খ্রিস্টাব্দ, বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে রচিত, এটি বাংলা গদ্যে লিখিত প্রথম শোককাব্য। দ্বিতীয় শ্রেণীবিভাগ হলো ছদ্মনামে প্রকাশিত গ্রন্থ। আমরা জানি তিনি দুটি ছদ্মনাম ব্যবহার করতেন, একটা হলো কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, আরেকটি হলো কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। 1. অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। 2. আবার অতি অল্প হইল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। ব্রজবিলাস 1884 খ্রিস্টাব্দে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। আর রত্ন পরীক্ষা 1886 খ্রিস্টাব্দে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে প্রকাশিত। 3. অনুবাদ গ্রন্থ। অনুবাদ গ্রন্থের প্রথমে রয়েছে বাসুদেব চরিত 1847 খ্রিস্টাব্দ, ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে এটি রচিত, তবে এই বইটি মুদ্রিত হয়নি। 2. বেতাল পঞ্চবিংশতি, এটাও 1847 খ্রিস্টাব্দ, হিন্দির বৈতাল 25 অনুবাদ এটি। 3 হচ্ছে বাংলার ইতিহাস 1848 খ্রিস্টাব্দ, এটি মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলের অনুবাদ। 4. জীবনচরিত 1849 খ্রিস্টাব্দ, চেম্বার্সের বায়োগ্রাফিক্সের অনুবাদ। 5. বোধোদয়, চেম্বার্সের রুডিমেন্টস অব নলেজের অনুবাদ। 6 হচ্ছে শকুন্তলা, যেটা 1854 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে অনুবাদ। এরপর কথামালা 1856 খ্রিস্টাব্দে ঈশপের ফেবলস অবলম্বনে রচিত। সীতার বনবাস 1860 খ্রিস্টাব্দে ভবভূতির উত্তরচরিত প্রথম 2 অঙ্ক ও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচিত। ভ্রান্তিবিলাস 1869 খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স থেকে অনুদিত। এবার হলো শিশুপাঠ্য, ব্যাকরণ ও ইতিহাসমূলক গ্রন্থ। এই পর্বের মধ্যে রয়েছে ঋজুপাঠ প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড 1851 থেকে 52 খ্রিস্টাব্দ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা
উপক্রমণিকা 1851 খ্রিস্টাব্দ, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853 খ্রিস্টাব্দ, মহাভারতের উপক্রমণিকা 1860 খ্রিস্টাব্দ, পদ্য সংগ্রহ 1860, শব্দমঞ্জুরি 1864, ব্যাকরণ কৌমুদী 1850 থেকে 64, বর্ণপরিচয় 1855, আখ্যান মঞ্জুরি 1863, কথামালা 1856, বোধোদয় 1851, জীবনচরিত 1849। এগুলো হচ্ছে এই পর্বের মধ্যে পড়ে। সমাজ সংস্কারক বিষয়ক গ্রন্থ। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্ বিষয়ক প্রস্তাব, প্রথম খণ্ড 1855, দ্বিতীয় খণ্ড 1855, বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্ বিষয়ক বিচার, প্রথম খণ্ড 1871, দ্বিতীয় খণ্ড 1873। এগুলি আবার মৌলিক রচনারও অন্তর্গত। অর্থাৎ এই ছিল আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য গ্রন্থগুলির প্রকারভেদ। এবার আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে একটা একটা করে জেনে নেব। 1. 1841 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত ও সেরেস্তাদার পদে নিযুক্ত হন। 2. 1841 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পান সংস্কৃত কলেজ থেকে। 3. 1846 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের সহকারী অধ্যক্ষ এবং 1850 খ্রিস্টাব্দে অধ্যক্ষ পদে নিযুক্ত হন। বিদ্যাসাগরের প্রথম গদ্য রচনা মহাভারতের উপক্রমণিকা ভাগ। তত্ত্ববোধিনী পত্রিকায় 1843 থেকে 44 খ্রিস্টাব্দে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ব্যাসদেবের মূল মহাভারতের উপক্রমণিকা অংশ অবলম্বনে এটি রচিত হয়। জানা যায় যে সেই সময় কালীপ্রসন্ন সিংহ মহাভারতের অনুবাদ করতে শুরু করেছিলেন। সেই খবরটি পেয়ে তিনি মহাভারতের উপক্রমণিকা অংশটি করেছিলেন, তারপরে মহাভারত অনুবাদ করা বন্ধ করে দিয়েছিলেন। 5. বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ হল বাসুদেব চরিত, 1847 খ্রিস্টাব্দ। তবে দুঃখের বিষয় এই বইটা মুদ্রিতও হয়নি আর এর পাণ্ডুলিপিও পাওয়া যায়নি। বিদ্যাসাগরের মুদ্রিত প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, 1847 খ্রিস্টাব্দ। শেষ গ্রন্থ প্রভাবতীর সম্ভাষণ, 1891 খ্রিস্টাব্দ। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত গ্রন্থগুলো আমি আগে ছক আকারে দিয়েছি, প্রত্যেকটা কোন গ্রন্থ কী ধরনের কাব্য সব ডিটেলস আকারে দেওয়া আছে, কোথা থেকে অনুবাদ, সেই কারণে এখানে শর্ট কোয়েশ্চেন হিসাবে দিলাম না। যা দেওয়া আছে সেগুলো ওখানেই সীমাবদ্ধ, এখানে শুধু যেগুলো দেওয়া নেই আগে সেগুলো সম্বন্ধেই বললাম। 7. ছদ্মনাম কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যজিৎ উপযুক্ত ভাইপো সহ চরষ্ট্র। 8. প্রভাবতীর সম্ভাষণ সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় প্রথম সম্পাদিত হয়, 1892। 9. আত্মজীবনীমূলক গ্রন্থ বিদ্যাসাগর চরিত, 1891। 10. বিদ্যাসাগর রচিত বাংলা অভিধান শব্দমঞ্জুরি, 1864। বিদ্যাসাগরের বাল্যবিবাহের দোষ নামক প্রবন্ধটি প্রথম 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। সীতার বনবাস গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্র কান্নার জোলাপ বলে অভিহিত করেছেন। সীতার বনবাস গ্রন্থকে ঐরাবতের গজেন্দ্র গমন বলেছেন প্রমথনাথ ঋষি। বিদ্যাসাগরের দুজন জীবনীকারের নাম হল চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল সরকার। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগর স্মৃতি কামিনী রায়ের লেখা। বালকদিগের সংযুক্ত বর্ণপরিচয় এই পুস্তকের উদ্দেশ্য। বর্ণপরিচয় সম্পর্কে বর্ণপরিচয় বইয়ের প্রথমে এমন কথাই বলেছিলেন বিদ্যাসাগর মহাশয়। কস্যচিৎ তত্ত্বানিশান এই ছদ্মনামটি আরেকটি তার ছদ্মনাম, যেটি তিনি বিধবা বিবাহ ও যশোহর হিন্দুধর্মী রক্ষিণী সভা এই প্রবন্ধটি লেখার সময় লেখেন। এটা 1884 সালে প্রকাশিত হয়। বিদ্যাসাগর সিনেমাটির পরিচালক হলেন কালীপ্রসাদ ঘোষ। CIE উপাধি দিয়েছিলেন ভারত সরকার, আর বিদ্যাসাগর উপাধিটা দিয়েছিল প্রথম হচ্ছে হিন্দু ল কমিটি, তারপরে সংস্কৃত কলেজের অধ্যক্ষরা, মনে রাখবে এটা। মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যটি বিদ্যাসাগর মহাশয়কে উৎসর্গ করেন। 1856 সালে বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করেন। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম হল বিদ্যাসাগর কলেজ। তিনি তার মাতা স্মৃতি উদ্দেশ্যে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন। প্রথম বিরামচিহ্নের ব্যবহার তিনি সফলভাবে করেছিলেন বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। তথ্যাবলী মোটামুটি দেওয়া শেষ। এবার আমরা জানব বিদ্যাসাগর সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য, অর্থাৎ তাকে নিয়ে কে কি বলেছেন। 1. বিয়ন্ড ট্রান্সলেটিং অ্যান্ড প্রাইমার মেকিং বিদ্যাসাগর হ্যাজ ডান নাথিং, এমন উক্তি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
The man to whom I have appealed has the genius and wisdom of an ancient sage, the energy of an Englishman and the heart of a Bengali mother. এমন মন্তব্য করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগরের প্রধান কীর্তি বঙ্গভাষা, এমন মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাহা ছিল না তাহা সৃষ্ট করা যে কত বড় প্রতিভার কাজ, বেতাল পঞ্চবিংশতির ভাষা তাহারই পরিচয় দিতেছে, এমন মন্তব্য করেছিলেন মোহিতলাল মজুমদার। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, একথা ঊনবিংশ শতকের কীর্তিনাম বাঙালিদের মধ্যে যার সম্বন্ধে সবচেয়ে বেশি সত্য তিনি বিদ্যাসাগর। তার ব্যক্তিত্ব তার প্রারব্ধ বহু প্রচেষ্টা অপেক্ষাও মহত্তর, এমন কথা বলেছিলেন গোপাল হালদার। এই ছিল আজকের বিদ্যাসাগর সম্পর্কিত সম্পূর্ণ তথ্যাবলী। তোমাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটিতে দেওয়া হবে পরপরভাবে সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, টেক্সট, সমস্ত বিষয়াবলী। আজকের মতো নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।